আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভাষান্তরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ। ইউএনএইচসিআর এর সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক সই। রাজধানীর তুরাগ নদের ট্রলার ডুবি, মা ও 2 শিশু সহ 5 জনের মরদেহ উদ্ধার। এখনও নিখোঁজ 2 জন, সন্ধানে অভিযান চলছে। 24 ঘন্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যু বেড়েছে। এপ্রিলের মধ্যে 70% মানুষ টিকার আওতায় আসবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ষষ্ঠীর মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। প্রতিমার রঙের শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা। দর্শক, শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। শুরুতেই রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রসঙ্গ। রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজার সহ ভাষান্তরের সম্পৃক্তকরণ বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচসিআর এর সমঝোতা স্মারক সই হয়েছে। দুপুরে সচিবালয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ত্রাণ ও দুর্যোগ সচিব মোহাম্মদ মহসিন এবং ইউএনএইচসিআর এর বাংলাদেশ প্রতিনিধি ওহানেন্স ভন্ডার ক্লাউ সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। আর সচিব মোহাম্মদ মহসিন বলেছেন, জানুয়ারির মধ্যে 80,000 রোহিঙ্গা ভাষান্তরে যাবে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাতিসংঘের প্রতিষ্ঠানসমূহের ভাষান্তরে সম্পৃক্তকরণ বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে জাতিসংঘের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সচিবালয়ে বাংলাদেশ সরকারের পক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচসিআর এর প্রতিনিধি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের কার্যক্রম এবং পরিকল্পনা তুলে ধরেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। Finally, they have taken a good and correct decision in time, and I think it will help the government of Bangladesh to continue the humanitarian support in Bhasanchar. সমঝোতা স্মারক নিয়ে কথা বলেন ইউএনএইচসিআর এর প্রতিনিধি। This MOU is a clear expression of the close and continuous cooperation between the government and the UN in the ongoing Rohingya humanitarian response. রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের সবশেষ তথ্য এবং পরিকল্পনা জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব। গত 3রা ডিসেম্বর থেকে 4 এপ্রিল 2021 পর্যন্ত 18,846 জন সেই মিয়ানমার নাগরিককে ভাষান্তরে স্থানান্তর করা হয়েছে এবং আগামী 3 মাসে আমরা আশা করছি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে আরও 80,000 সেই মিয়ানমারের নাগরিককে সেখানে আমরা নিয়ে যেতে পারব। খাদ্য, নিরাপত্তা, সুপেয় পানি এবং অনানুষ্ঠানিক শিক্ষার বিষয়গুলো এই সমঝোতা স্মারকে গুরুত্ব দেয়া হয়েছে। সাইদুর রহমান আবির, মাই টিভি। দর্শক, গাবতলীর তুরাগ নদে ট্রলার ডুবির খবর জানাবো। রাজধানীর গাবতলীর তুরাগ নদে ট্রলার ডুবির ঘটনায় মা ও 2 শিশু সহ 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আরও 2 জন। ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। সাভার থানা এলাকায় বড়দেশি পাড়ায় ভাড়া থাকতেন শ্রমিকরা। সুনামগঞ্জ থেকে কাজের সন্ধানে ঢাকায় আসা তাদের। প্রতিদিনের মতো সকালে রাজগ্রুপ ঘাট থেকে গাবতলীর দীপনগর ঘাটে আসছিল হতভাগ্য শ্রমিকরা। নদীপথে আসার সময়ে তাদের ডিঙ্গি নৌকাটি ডুবে যায় অন্য এক মালবাহী ট্রলারের ধাক্কায়, যাদের মধ্যে 8 জনই ছিল একই পরিবারের। এভাবেই যে দুঃখজনক ঘটনা ঘটতে পারে কল্পনা করতে পারেননি নিম্ন আয়ের এই মানুষগুলো। 35 বছর বয়সী শফিকুল তার এক সন্তান সহ নিজে সাঁতরিয়ে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও তার স্ত্রী শারিকা এবং তার সন্তান সহ 3 জন নিখোঁজ রয়েছেন। তার খালা উঠছে পানি তুলতে গিয়ে, আর আমার এক ছেলে উঠছে, আর একটা লোক হচ্ছে মাইয়া মানুষ মাসিমপুরের। আমার বাইরে উঠলে রয়েছে, আমার এক মাইয়ে রয়েছে। নদীর পাড়ে স্বজনের মরদেহ খোঁজে অপেক্ষায় আছেন তিনি। মরদেহ পেলে পোস্টমর্টম ছাড়াই গ্রামের বাড়িতে দাফন করতে চান তিনি। নিউ কোথাও হচ্ছে আমার মাইয়া আছে, আমার বাইরে উঠলে আছে।
লাভ দিছি, লাভ দিয়ে সাথে দিছি, হাতে দিছি। উদ্ধার অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। উদ্ধার কাজের জন্য তুরাগে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বহুত শত শত বাল্কহেড ফিরে যাচ্ছিল, তো তাদের এখন কোনটা ঘাতক, তো আমরা তো একটা মার্ডার কেস হবে, এই সংক্রান্ত একটা হত্যা মামলা হবে। এই হত্যা মামলার সুবাদে আমরা তদন্ত করে আমরা ফাইন্ড আউট করব যে সেই ঘাতক বাল্কহেড কোনটি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ডিঙ্গি নৌকাটিতে 18 জনের মতো যাত্রী ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা, যা ধারণ ক্ষমতার বেশি বলে মনে করছে ফায়ার সার্ভিস। একজন মহিলা এবং 2 জন শিশুকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি এবং আমাদের ডুবুরি ডিঙ্গি নৌকাটি আইডেন্টিফাই করে এবং পরবর্তীতে BIWT এর জাহাজের মাধ্যমে আমরা এখানে এটাকে তুলতে সমর্থ হই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। করোনা প্রসঙ্গ, দেশে 24 ঘন্টার ব্যবধানে করোনায় মৃত্যু আবারও বেড়েছে। তবে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। গত 24 ঘন্টায় করোনার সংক্রমিত 20 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 415 জন। আগের দিন করোনায় 7 জনের মৃত্যু হয়েছিল, আর রোগী শনাক্ত হয়েছিল 645 জন। সর্বশেষ 24 ঘন্টায় 16,925 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 2.45%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে 15,61,878 জনের করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গিয়েছেন 27,674 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 20 জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন 9 জন। এছাড়া চট্টগ্রামে 4 জন, রংপুরে 3 জন, ময়মনসিংহে 2 জন এবং খুলনা ও বরিশাল বিভাগে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশের 50% এবং মার্চ এপ্রিলের মধ্যে 70 থেকে 80% মানুষ টিকার আওতায় আসবে। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে সদর ও সাটুরিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল পূজা মণ্ডপের উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন। আনন্দ করবেন, প্রার্থনা করবেন, কিন্তু আনন্দটা এমনভাবে করবেন না যেখানে অতিরঞ্জিত হয়ে যায়। যেটা আগেই বলেছেন যে আমরা আনন্দে করতে যেয়ে আমরা একটা বিপদ ডেকে আনলাম, সংক্রামিত হয়ে গেলাম, সেই আনন্দই একটা দুঃখ টেনে আনলো, একটা বিপদ টেনে আনলো। এটা জানি না হয়। রাজনৈতিক প্রসঙ্গ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি ঘোমটা পরে অংশ নিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। সকালে বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি আহ্বান জানান। তিনি বলেন, নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির এক দফার আন্দোলনের রঙিন খোয়াবো অচিরেই দুঃস্বপ্নে রূপ নেবে। ওবায়দুল কাদের আবারও বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেছেন, পরবর্তী জাতীয় নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে। তাদেরকে আমরা বলবো, ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎসাহস প্রদর্শন করুন। শেখ হাসিনার সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি। বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না। নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনে রঙিন খোয়াবো অচিরেই দুঃস্বপ্নের রূপ নেবে। জাতীয় পার্টির মহাসচিব হলেন দলের চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের সাংগঠনিক আদেশে তাকে মহাসচিব পদে নিযুক্ত করেছেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের 20(1) ক উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই আদেশ 9 অক্টোবর 2021 থেকে কার্যকর হচ্ছে। 2 অক্টোবর জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে মহাসচিবের পদ শূন্য হয়। এর পরপরই মহাসচিবের পদ নিয়ে সিনিয়র নেতারা নানামুখী তৎপরতা চালান। মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ 3 আসনের সংসদ সদস্য। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। এর আগে তিনি মহাজোট সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ছিলেন।
সংবিধানকে সুষ্ঠুভাবে রূপ দিতে না পারলে সঠিক গঠনতন্ত্র চর্চা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য সরকারের প্রভাব মুক্ত নির্বাচন কমিশন গঠন করতে হবে। দলের বনানী কার্যালয়ে বিএনএফ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইকবালের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গণতন্ত্রের সঙ্গে আমাদের সংবিধানের শাসন ব্যবস্থার একটা বড় ধরনের সংঘর্ষ আছে আমি মনে করি। যে আমি যদি মূলনীতিতে গণতন্ত্রের চর্চার কথা বলি, আর যেখানে আমি যেভাবে আমরা দেশ পরিচালনার যে বিধিবিধানগুলো দিয়েছি সেটার সঙ্গে একসঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। বলছি গণতন্ত্র, কাজ করছে আর একটা, এবং সেই বিষয়ে আমরা একমত। খালি আমরা চাই যে ক্ষমতার ভাগাভাগিতে যেন আমরাও থাকতে পারি। এটি হলো আমাদের রাজনীতি। এই রাজনীতি দিয়ে দেশ ও জনগণের মঙ্গল হবে না, এই রাজনীতি দিয়ে দেশের পিপলস রিপাবলিক হবে না, এই দেশটা যে জনগণের দেশ সেটা কোনোদিন হতে পারে না। সেই কারণেই আমাদের কথা হলো যে আমরা স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং অবাধ একটা সুষ্ঠু নির্বাচন হোক, সেই ব্যবস্থা চালু হোক, এবং সেই ব্যবস্থাটি চিরকালের জন্য চালু থাকুক। এই ব্যবস্থায় আমরা কাজ করবো সবার দিন চালু। আগামী জাতীয় নির্বাচনে কর্মপন্থা নির্ধারণে বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির শীর্ষ নেতারা। বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারীরা দাবি আদায় রাজপথে আন্দোলন গড়ে তোলার পক্ষে মত দেন। মতবিনিময় সভায় বক্তব্যের বিষয়ে সিনিয়র সাংবাদিক ডক্টর মাহবুবুল্লাহ জানান, আন্দোলন সংগ্রামে জনগণের সম্পৃক্ততা খুবই জরুরি, তা না হলে গঠনতন্ত্র ব্যাহত হবে। যারা আন্দোলন করবেন তারা এটা মনে রাখবেন যে আন্দোলন যেন কোনো রকম যেটাকে বলা যায় যে সহিংসতা তার রূপ না নেয়। সাধারণ মানুষের অংশগ্রহণ যদি না থাকে, শুধু কর্মী বা ক্যাডার দিয়ে তা আন্দোলন হয় না। অন্যান্য প্রসঙ্গ, প্রতারণা আর জালিয়াতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া কথিত অতিরিক্ত সচিব আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 1.5 কোটি টাকা মূল্যের প্রাডো গাড়িতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সচিবালয় ছিল তার যাতায়াত। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন আব্দুল কাদের। রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানতে চাওয়া হচ্ছে সেসব বিষয়। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার KM হাফিজ আক্তার এসব তথ্য জানান। শিউলি রোজা রিপোর্ট। নাম তার আব্দুল কাদের মাঝি। 10ম শ্রেণী পর্যন্ত পড়া এই কাদের ভয়ঙ্কর এক জালিয়াত। রাজধানীতে অফিস খুলে বছরের পর বছর জালিয়াতি করে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যাওয়া আব্দুল কাদেরকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্রসহ জালিয়াতি করে বানানো আইডি কার্ড, ভিজিটিং কার্ড ও কয়েকটি ব্যাংকের বিপুল চেক বই। তার কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 1 রাউন্ড গুলি পাওয়া যায়, একটি ওয়াকিটকি পাওয়া যায়। তার কাছে অফিসিয়াল আইডি কার্ড অতিরিক্ত সচিবের পাওয়া গিয়েছে, অতিরিক্ত সচিবের ভিজিটিং কার্ড, তাদের মোবাইল ফোন। তার কাছে একটি প্রাডো গাড়ি পাওয়া গিয়েছে, যার মূল্য প্রায় 1.20 লক্ষ টাকা। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জালিয়াতির বিষয়ে কথা বলেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার। জানান, আশ্রয়দাতাদের খোঁজ চলছে। আব্দুল কাদের চৌধুরী যেভাবে কাজগুলি করতো, তার একটি হলো সে 2004 থেকে 2006 সালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে শত শত মানুষের কাছ থেকে সরকারি অনুদানের বাড়ি এবং খামার তৈরি করার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দেশের আলোচিত ব্যক্তি প্রিন্স মুসা বিন শমসের কাছ থেকে 20 কোটি টাকার চেক নিয়েছেন আব্দুল কাদের। হয়েছেন তার লিগ্যাল অ্যাডভাইজার। এছাড়াও হয়েছেন ভুয়া অতিরিক্ত সচিব। আমরা জানি বাংলাদেশের ধনকুবের বিশিষ্ট ধনকুবের প্রিন্স মুসা বিন শমসের তার লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে সে পরিচিত, এবং অনেকগুলি ছবি তার কাছে পাওয়া যায়। এই ঘটনায় জড়িত তার স্ত্রী ও 2 সহযোগীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গ। ষষ্ঠীর মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। রঙের আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙে। সব ধর্মের মানুষ মিলেই চলছে মণ্ডপ তৈরির কাজ। দোকানে বেড়েছে কেনাকাটা। করোনা সতর্কতার বিষয়টি মাথায় রেখেই রাজধানীর শাঁখারীপট্টিতে পুরোদমে চলছে পুজোর প্রস্তুতি। জাহিদ আহমেদ বাবুর আরও একটি রিপোর্ট। শারদীয় দুর্গোৎসব শুরুর বাকি মাত্র 2 দিন। বুধবার মহালয়ার মাধ্যমে সূচিত হয়েছে দেবীর আগমনী বার্তা।
মা দুর্গাকে বরণ করে নিতে রাজধানীর শাঁখারী বাজারে পুরোদমে চলছে পুজোর প্রস্তুতি। দুর্গাপূজাকে বলা হয় সার্বজনীন উৎসব, আর তাই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব ধর্মের মানুষ মিলেই চলছে মণ্ডপ তৈরির কাজ। এটা একটা শিল্প, ওনাদের উচিলায় আমরা এই কাজটা করতেছি। আমগো 2 টাকা ইনকাম হইতেছে, ওনাদেরও উৎসব হইতেছে, সবাই আনন্দিত। দুর্গাপূজা মানেই শাক শাখা সিঁদুর, তাই পুরান ঢাকার মার্কেটে এখন পুজোর কেনাকাটায় ব্যস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ। শাঁখারী বাজারে আসি শাখা কেনার জন্য, কারণ এখানে আমাদের ঐতিহ্যপূর্ণ শাখা পোলা কেনাকাটা, শাড়ি, কসমেটিক, শাখা পোলা। হ্যাঁ, বড় বোনের কাছ থেকে এটাই চাইছে পূজা উপলক্ষে যে রাধাকৃষ্ণ নেবে, তাই বড় বোন নিয়ে আসছে, রাধাকৃষ্ণ কিনলাম। পূজার অত্যাবশ্যকীয় অনুষঙ্গ মিষ্টান্ন, লাড্ডু, জিলাপি, আমৃতির দোকানে ব্যস্ত কারিগররা। সনাতন ধর্ম অবলম্বীরা বলছেন, এবার দুর্গাপূজার মূল প্রার্থনা থাকবে করোনা মুক্তি। মা সবার সুখ কামনা করি, সবার সুখে থাক। এই যে একটা সমস্যা আসলো বিশ্ব মহামারী, সেটা থেকে তো আমরা মুক্তি পাই, পরিত্রাণ পাই। মার কাছে দেশে শান্তি আসুক, করোনা ভাইরাস দূর হয়ে যাক। রোববার মণ্ডপে উঠানো হবে মা দুর্গাকে। এর মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ও শুভ দিনের সূচনা কামনা করছেন পূজারীরা। রবিবার নাগাদ আমাদের ওই প্রতিমা কাজ শেষ হবে রাত্রে, সোমবার দিন থেকে অনুষ্ঠান, রবিবার থেকে বিকাল থেকেই প্রতিমা নিতে থাকবে স্টেজে। শারদীয় দুর্গা উৎসব ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী সার্বক্ষণিক নজরদারি রাখছে বলে জানান কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। আসলে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে বলতে আছে ওইভাবেই আমরা প্রস্তুতি নেব এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। করোনার কালো সময় পেরিয়ে এবারে দুর্গা উৎসব স্বস্তির হবে এমন প্রত্যাশা সনাতন ধর্ম অবলম্বীদের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সাতক্ষীরার 581টি মণ্ডপে চলছে দেবী দুর্গার প্রতিমা রং তুলির কাজ। এদিকে ঢাকার আশুলিয়ার 68টি পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অশুভ শক্তি বিনাশের মাধ্যমে মর্তে শান্তি প্রতিষ্ঠা করবেন 10 ভুজা দেবী। প্রতিনিধি ফয়জুল হক বাবু ও আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস সাবরিস উচ্ছ্বাস। শিল্পের সবটুকু ধ্যান যেন রং তুলিতে। আর মাত্র একদিন পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, আর তাই সাতক্ষীরার প্রতিটি মণ্ডপে মণ্ডপে চলছে বিরামহীন কাজ। ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পূজাটা এবার কিভাবে হচ্ছে এবং যে রং শিল্পীরা তারা ব্যস্তভাবে তাদের প্রতিমাকে সাজাচ্ছেন। 11ই অক্টোবর ষষ্ঠীর মাধ্যমে আমাদের দুর্গা প্রতিমা পুজো শুরু হবে। করোনার সংক্রমণ কম থাকায় এবছর কাজের চাপও বেশি, তাই দিনরাত পরিশ্রম করতে হচ্ছে তাদের। 4টি প্রতিমা কমপ্লিট করে দিয়েছি, আর অন্যবারেতে এবার অনেক ভালো। তবে এবছর রং সহ জিনিসপত্রের দাম বেশি হলেও মজুরি ভালো পাওয়ায় আনন্দের সাথে কাজ করছেন প্রতিমা শিল্পীরা। টাকার পরিমাণও বেশি দিচ্ছে কমিটি, একেবারে কাজের ভালো। যেহেতু করোনা সংক্রমণ কম, সেজন্য আমরা আনন্দ সহিত কাজ করতে পারছি। করোনার কারণে দীর্ঘ 2 বছর পর উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব পালনের প্রত্যয় আগত দর্শনার্থীদের। মন্দিরের মূর্তিগুলো সুন্দর করে তুলছে। মায়ের কাছে একটাই চাওয়া, আমাদের যেন সকল বিপদ মুক্ত করে। প্রতিটি মণ্ডপে সাজসজ্জার কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন সাতক্ষীরা পূজা উদযাপন কমিটি। বাকি যেটুকু রয়েছে সেটুকু 2-1 দিনের মধ্যে সব শেষ পর্যায়ের পথে। নির্বিঘ্ন পূজা সম্পন্ন করতে কয়েক স্তরের নিরাপত্তায় মাঠে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হবে এবং পুলিশ সর্বতভাবে সহযোগিতা করবে। এদিকে আশুলিয়ার প্রতিটি মণ্ডপে এখন উৎসবের আমেজ। শেষ সময়ে প্রতিমাকে রং তুলিতে ফুটিয়ে তুলছেন কারিগররা। পাশাপাশি সব ধরনের মহামারী থেকে সতর্ক থাকার পরামর্শ পূজা সংশ্লিষ্টদের। এই বছর আশা করছিলাম যে অনেক ভালো হবে, আর পূজাও অনেক বেশি। এবার অনেক কাজ আমরা রাখছি, এবার অনেক কাজ আমরা করতে পারবো, আমরা মোটামুটি ভালো লাভবান হতে পারবো। সরকারের কাছে বারবার বলছি যে আমাদের এর জন্য সঠিক নিরাপত্তা দেওয়া হোক। নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা, জানালেন এই পুলিশ কর্মকর্তা। উৎসবটি যেন উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশ এবং বিশেষ করে এই অঞ্চলে ঢাকা জেলা পুলিশ বিভিন্ন রকম পদক্ষেপ কার্যক্রম গ্রহণ করেছে।
শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, যাদের গণতন্ত্রের প্রতি বিশ্বাস নাই তারাই নির্বাচন গুরুত্বপূর্ণ মনে করে না। সকালে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্জে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন। বিএনপি নির্বাচনে আসা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি যদি জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকে তাহলে তাদের নির্বাচনে যোগদান করা উচিত। এর আগে বার্জের ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাজুল ইসলাম। বিএনপি একটা রাজনৈতিক দল, তারা তো তাদের ভালো বুঝে এবং তারা যদি কমিটমেন্ট জনগণের জন্য থাকে, জনগণের জন্য তাদের অঙ্গীকার থাকে, তাদের নির্বাচনে যোগদান করা উচিত। ডেঙ্গু মশায় ব্যর্থ হলেও কিউলেক্স মশা যথাসময়ে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর খিলগাঁওয়ে তিনি কথা বলেন, যেসব ডোবা খাল সরকারি সংস্থার অধীনে তাদের যথাসময়ে পরিষ্কার করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উত্তরের মেয়র। পিডাব্লিউডি জানে পিডাব্লিউডির জায়গা কি আছে, রাজুক জানে তার কোথায় কোথায় তার লেক আছে, আমাদের অন্যান্য কর্পোরেশন যারা আছেন তারা জানেন যে তাদের কোন জায়গাটায় ডোবানালা আছে। সবাই যদি তার দায়িত্ব যদি নেয়, অটোমেটিক্যালি কিন্তু শহরটা পরিষ্কার হয়ে যায়, আমাদের জন্য অনেক সুবিধা হয়। বাট অবশ্যই আমরা চিঠি দিয়েছি, আমরা আশা করি চিঠি মোতাবেক তারা সেই দায়িত্বর কাজ করবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের উদ্যোগে স্থানীয় একটি হোটেলে ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। রাজশাহী জোন প্রধান মিজানুর রহমান মিজির সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর JQM হাবিবুল্লাহ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাউদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান। এ সময় রাজশাহী জোনের সকল ব্যবস্থাপক, ম্যানেজার অপারেশনস ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শকের সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হল জাতিসংঘ, UNHCR এর সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক সই। রাজধানীর তুরাগ নদে ট্রলার ডুবে মা ও 2 শিশু সহ 5 জনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ 2 জন, সন্ধানে অভিযান চলছে। 24 ঘন্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যু বেড়েছে, এপ্রিলের মধ্যে 70% মানুষ টিকার আওতায় আসবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ষষ্ঠীর মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা, প্রতিমায় রঙের শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা। দর্শক, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।